নেতৃত্বে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার গঠিত হলো এবং নির্বাচনের যে শিডিউল সেটি নড়ে গেল, অর্থাৎ 22 জানুয়ারিতে আর কখনোই নির্বাচনটি সংগঠিত হলো না। সেই 22 জানুয়ারি নির্বাচন আলটিমেটলি হলো যে নবম সংসদ নির্বাচন 29শে ডিসেম্বর 2008-এ, উইদিন উইদাউট সব মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা নাজুক, এবং সঙ্গে আবার এই যে আপা কখন আসেন সেইটা নিয়ে আপনার আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য আছে। তার আত্মপক্ষ সমর্থনের অবশ্যই সুযোগ থাকা উচিত। আর আপনার কোন সূত্রে কিভাবে সেখানে অর্থ গিয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে অস্ট্রেলিয়ান অথরিটি আমাদের না জানান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কনক্লুশনে আসা মুশকিল। তবে একটা বিষয় আমি বলবো যে ধরুন আমি নিজে আপনার দীপুমণির এইসব দুর্নীতি অনিয়ম নানান রকমের ব্যত্যয় নিয়ে আমি প্রতিবাদ করায় উল্টো আমাকে মানে তার দোষে দুষ্ট করবার চেষ্টা তিনি করেছিলেন, তাহার সূত্র ধরে এখন পর্যন্ত সেটার লিগেসি আমাদের বহন করতে হচ্ছে। তো সেই জন্য আপনি কাউকে যদি আপনার তার ইমেজ টার্নিশ করতে চান তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আপনার দুর্নীতির অভিযোগ তোলা। বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যেটি বলা হচ্ছে যে তিনি তার প্রতিষ্ঠানের স্বার্থে রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছেন এবং নানান রকমের রেয়াত নিয়েছেন, কর এবং অন্যান্য সুযোগ সুবিধা বা হলিডে এই টাইপের রেয়াত নেয়ার কারণে ভবিষ্যতে হয়তো তার এই সুবিধাগুলো নেওয়ার কারণে তার নামে নানান রকমের সমস্যা তৈরি হতে পারে এবং তাকে হয়তো বিচারের মুখোমুখি হতে পারে। মানুষ যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু সবই সুন্দর, আপনার কুসুমাস্তীর্ণ, যখন ক্ষমতার বাইরে চলে যায় তখন সব হয়ে যায় কণ্ঠকাকীর্ণ। এটাই রিয়ালিটি, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আর ক্ষমতা চিরস্থায়ী নয় কারোর জন্য, মানুষ নিজেও আপনার নিঃস্ব প্রাণী বা হোমোসেপিয়ান, সেটাও ভুলে গেলে চলবে না। ফোরফ্রন্টে এসছে মূলত জাতীয় পার্টি কাজী জাফরের অনুসারী যারা, তারা তার সঙ্গে মত বিনিময় করে বাইরে এসে যখন প্রেসকে ব্রিফ করেছেন তখন তারা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা সহসাই হয়তো অগাস্টের প্রথম সপ্তাহে আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করে বসতে পারেন। তারপর থেকে এই কথাটা নানান দিকে ছড়িয়েছে, জল্পনা কল্পনা হয়েছে। তবে আমি মনে করি যে তিনি যদি তারিখ ঘোষণা করে বসেন অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু তারিখ ঘোষণা করা মানেই নির্বাচন হবে এটা নিশ্চয়তা দেওয়া যায়। আপনার নিশ্চয়ই 22 জানুয়ারি 2007-এর সেই তারিখের কথা মনে আছে, সবাই প্রিপেয়ার, নির্বাচনের জন্য ক্যাম্পেইন পর্যন্ত চলছে। কিন্তু সেই সময় আমরা দেখলাম 11 তারিখে আপনার ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার গঠিত হলো এবং নির্বাচনের যে শিডিউল সেটি নড়ে গেল, অর্থাৎ 22 জানুয়ারিতে আর কখনোই নির্বাচনটি সংগঠিত হলো না। সেই 22 জানুয়ারি নির্বাচন আলটিমেটলি হলো যে নবম সংসদ নির্বাচন 29শে ডিসেম্বর 2008-এ, বছরখানেক পর। তো সুতরাং এখানে তারিখ ঘোষণা করলেই উৎফুল্ল হয়ে যাওয়ার মতো কোনো বিষয় আছে বলে আমি মনে করি। আমার সতীর্থ এবং বন্ধু প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ইলিনয় প্রফেসর, তিনি আপনার ঐকমত্য কমিশনের সেকেন্ড ইন কমান্ড এবং আপনার সংবিধান যে সংক্রান্ত যে সংস্কার কমিটি সেটির চেয়ার। তিনি আমি যতটুকু জানি এ মাসেই তিনি তার কাজ শেষ করে চলে যেতে চান, অগাস্টে তিনি থাকবেন না। তো ন্যাচারালি যতটুকু পরিমাণ ঐকমত্য হয়েছে সেইটুকু সম্পন্ন করে তিনি হয়তো বিদায় নেবেন, এবং তার ফলে এক ধরনের ডেসপারেশন কাজ করছে। আবার এই জুলাই সনদ বা ঘোষণা নিয়ে নানামুখী তৎপরতা আছে, পক্ষে বিপক্ষে, উইদিন উইদাউট সব মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা নাজুক, এবং সঙ্গে আবার এই যে আপা কখন আসেন সেইটা নিয়ে আপনার আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য আছে। আর যতটুকু জানা গেছে তিনি আসতে ইচ্ছুক এবং শি ওয়ান্টস টু ফেস দ্য ট্রায়াল, এবং অফকোর্স তিনি যদি আসেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার, আপনার ওই যে বন্দী হিসেবে আসবেন এমনটি তার সমর্থকেরা মনে করেন না। তো সেরকম একটি পরিস্থিতিতে হয়তো দেখা যাবে যে নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলো, এটা তত্ত্বাবধায়ক সরকারই বলেন আপনার আমাদের সাংবিধানিক ফ্রেমওয়ার্কে, অথবা আপনি এটা
ইমার্জেন্সি গভর্নমেন্টই বলেন, জাস্টিস মানে আমাদের মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে যদি সেটি গঠিত হয়, তাহলে একটা ডিফারেন্ট ফ্লেভার কিন্তু আসবে উইদিন দ্য কান্ট্রি। এবং সেরকম একটা পরিস্থিতিতে আহ, তার হয়তো আস্থা আরো বেশি পরিমাণে তিনি পাবেন, যে তিনি একটা ফেয়ার ট্রায়াল পাবেন। এবং সেই চিন্তা থেকে আমাদের প্রতিবেশীদের আনুকূল্যে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তিনি হয়তো চলেও আসতে পারেন। এবং চলে আসলে তার অভিপ্রায় আমি যতটুকু শুনেছি তার নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে, যে হয়তো তিনি গোপালগঞ্জে তার যে মাতৃভূমি বা পিতৃভূমি বা যেখানটায় তার শেকড় প্রথিত, সেখানে তিনি অবস্থান করবেন। এবং আপনার যখনই হাজিরার তারিখ হবে, তিনি সেখান থেকে এসে ঢাকায় তার হাজিরা নিশ্চিত করবেন আদালতে। এবং আপনি জানেন যে পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা এখন অনেক সহজ হয়ে গেছে, আগের মতো দুর্গম নয়।